সবাই জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা হবে বিজয়। 24 ঘন্টার ব্যবধানে ডক্টর মোহাম্মদ ইউনূস খেলাটা ঘুরাই দিছে। এই প্রথম এমন কোন বড় ধরনের সফলতা পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কাকু কিন্তু সুইরা লাইব। দর্শক, আজকের দিনটা বিশাল এক ঘটনা দিয়ে চিহ্নিত হয়ে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজ দুটি বড় পদক্ষেপ নিয়েছে। মোস্ট পাওয়ারফুল ব্যক্তি, মোস্ট পাওয়ারফুল ম্যান অব দ্য আর্থ ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিহাসের মোড় ঘোরানোর মতো কিছু সিদ্ধান্ত আজ নেওয়া হচ্ছে। 25-26 সালের বিরাট বিজয়, ন্যাচারাল কারণে বিজয়টা খুব সহজ হয়েছে, এটা হয়ে গেছে। এত বড় বিজয় পেয়েছে। বাংলাদেশ একের পর এক যে উদ্যোগগুলো গ্রহণ করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে, সেই উদ্যোগগুলো ভারত আসলে ঠিক সেভাবে মেনে নিতে পারছে না। ওসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল আত্মসমর্পণ করায় সবার অবস্থান জানা গিয়ে সবাইকে একসাথে গ্রেফতার করা হয়। জুলাই যোদ্ধা ওসমান হাদিকে মেরে ফেলার যে মূল মাস্টার মাইন্ড যুবলীগ নেতা তাইজুল ইসলাম বাপ্পি, সে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে এবং এবার এই জুলাই যোদ্ধা ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনায় এবার তার ফাঁসি হতে যাচ্ছে। অনেক দূর কিন্তু চলে গেল পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান বিক্রি করতে চায় পাকিস্তান। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশ একের পর এক যে উদ্যোগগুলো গ্রহণ করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে, সেই উদ্যোগগুলো ভারত আসলে ঠিক সেভাবে মেনে নিতে পারছে না। ভারত মেনে নেবে কেন বলুন তো? বাংলাদেশে এই যে অন্তর্বর্তীকালীন একটি সরকার, এই সরকারটি বা এই ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসছে অল্প সময়ের জন্য। তো ভারতের কথা হচ্ছে, বেটা তুমি আসছো অল্প কিছু সময়ের জন্য, একটা নির্বাচন দাও, নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তুমি পালিয়ে যাও। তুমি কেন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য আপ্রাণ চেষ্টা করছো? তুমি কেন যুদ্ধ বিমান কিনছো? তুমি কেন রাডার কিনছো? তুমি কেন সাবমেরিন কিনছো? তুমি কেন মানে কি নাই যে ড্রোন আনছো? তুমি কেন বোমা তৈরি করার প্ল্যান করছো? তুমি কেন এত কিছু করছো যেই কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে তুমি শক্তিশালী করে দিয়ে যাচ্ছ? তুমি 1.5 বছরে এত কাজ করার তোমার দরকার কি? এই জন্য ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো ক্রমেই দেখতে পারে না, তাকে সহ্য করতে পারে না, তার সাথে আলাপ আলোচনা করবে না, কিচ্ছু করবে না। করবে কার সাথে? একটি রাজনৈতিক দল যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে, সেই রাজনৈতিক দলটি ভারতের কাছে যে দাসখত দিয়ে আসবে, বাবা আমরা কিছু কিনবো না, আমরা কিছু করবো না, তোমরা যা বলো জি হুজুর, এরকম একটি ক্ষমতায় সরকার ভারত দেখতে চায়। তো সেই জন্যই ভারত এত তাড়াহুড়া করছে যে তাড়াতাড়ি নির্বাচন দাও, নির্বাচনের মধ্য দিয়ে এই সমস্ত কাজগুলো আমরা আমাদের মতো করে সাজিয়ে নিতে পারবো। দেখুন, ইসলামাবাদের পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সাথে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের একটি বৈঠক হয়েছে। এই বৈঠকটি কি এমন ঘটলো যেটা এই বৈঠকটিকে নিয়ে আলোচনা মানে পুরা তোলপাড় চলছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চায়না এর মধ্যে। হঠাৎ করে বাংলাদেশ যে F-17 যুদ্ধ বিমান ক্রয় করতে চাচ্ছে, বা এই যে যুদ্ধ বিমান ক্রয় করার যে অগ্রগতি হয়েছে সেটা এই আলোচনার শেষে এক ব্রিফের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম। এই যে যুদ্ধ বিমান যে কিনছে যে F-17, এই যুদ্ধ বিমানটা আসলে কি, কতটুকু কার্যকর আপনাদের একটু মনে করাই। 2019 সাল এবং 2025 সালে ভারতের সাথে পাকিস্তানের 2টা যুদ্ধ হয়েছিল, মাত্র 2টা। এই 2টা যুদ্ধে ভারত কিন্তু পাকিস্তানের এই বিমান বাহিনীর কাছে পরাস্ত হয়েছে, একদম নাকে খত দিতে হয়েছে তাদেরকে, এবং ভারত প্রায় 20-22টির মতো বিমান কিন্তু হারিয়েছেন, এটা আপনারা সবাই জানেন। তো সেই যুদ্ধে এই যে যুদ্ধ বিমান যে F-17 এইটা ব্যবহার করা হয়েছে, গরম হয়ে যাচ্ছে, তাদের গুমও হারাম হয়ে যাচ্ছে। দেখুন, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য পাকিস্তান সার্বিক যত প্রকারের সহযোগিতা লাগে বাংলাদেশে সেটা করতে চাচ্ছে, কারণ পাকিস্তান জানে যে ভারত যেভাবে শুরু করেছে সেভাবে বাংলাদেশকে যে কোনো সময় আক্রমণ করে বসতে পারে। সুতরাং বাংলাদেশের যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক শক্তি যদি ঠিকঠাক থাকে, আমাদের যে 20 কোটি মানুষ প্রত্যেকেই কিন্তু সোলজার, তার সাথে যদি সেনাবাহিনীর শক্তি সমর্থ থাকে, তাহলে ভারত বাংলাদেশের দিকে রক্তচক্ষু করে তাকাতেও সাহস করবে না, যেটা এখন পাকিস্তানের দিকে তাকাতে সাহস করে না। একটা মিসাইল ছাড়লে পাকিস্তান 50টা মিসাইল ছাড়ে। একটা বিমান যদি পাকিস্তানের আকাশে ঢুকে, পাকিস্তান 20টা বিমান নিয়ে ভারতের আকাশসীমায় ঢুকে। পাকিস্তানের একটা বিমান যদি ভূপাতিত করে, ভারতের 25টা-20টা বিমান ভূপাতিত করে। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। তো সেই জায়গায় চায়নাও চাচ্ছে বাংলাদেশ শক্তিশালী হোক এবং পাকিস্তানও চাচ্ছে বাংলাদেশ শক্তিশালী হোক। কিন্তু এই জায়গায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাদের? মামুরা কোনো ক্রমে চায় না বাংলাদেশ সামরিক সক্ষমতা বৃদ্ধি হোক, এটা তাদের জন্য সমস্যা, তাদের জন্য হুমকি তারা মনে করে। আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, অথচ আমাদের কি অস্ত্র থাকবে, কি বিমান থাকবে, এটা তারা কিনতে দিতে চায় না।
JF-17 যুদ্ধ বিমান, এটা আমাদের আসলে দরকার। বাংলাদেশের মানে পাকিস্তান কিন্তু দেখুন, যেই সময় তারা পারমাণবিক বোমা তৈরি করেছিলেন সেই সময় পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর ছিল, ধার দেনা করে তারা পারমাণবিক বোমা তৈরি করেছেন। যদি তারা সেটা না করতো তাহলে আজকে ভারত কি করতো? পাকিস্তানের উপর ছড়ি ঘুরাতো, তাই না? পাকিস্তানকে যাচ্ছে তাই ভাবে হুমকি দামকি দিত ভারত। এখন বাংলাদেশের উপর যেটা করে ভারত ঠিক সেটাই করতো। তারা তাদের নিজের যে সক্ষমতা বৃদ্ধি করেছে সেই সাথে সাথে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে তারা কাজ করতে চায়, পাকিস্তান কাজ করতে চায়। সুতরাং তাদের সাথে আমাদের যৌথভাবে আরো কিভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ সিকিউরিটি, সবকিছু রাডার এবং যুদ্ধ বিমান এই সমস্ত যারা সহযোগিতা দিতে চায় এগুলো কিনে তাদের সহযোগিতা নিয়ে আমাদের শক্তি যদি আমরা বৃদ্ধি করতে পারি, এবং আমরা যদি এই যে দূরপাল্লার যে মিসাইলগুলো আছে, সুপারসনিক মিসাইল, তারপরে এই যে যুদ্ধে এখন সবচাইতে বেশি ব্যবহৃত হয় কার্যকর ড্রোন, যেটা যে আত্মঘাতী ড্রোন, এই সমস্ত বিষয়ের দিকে আমাদের নজর দিতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর তো জনসংখ্যা আছে, তার সাথে সাথে যদি আমাদের যে ইয়াং জেনারেশন আছে, এনার্জেটিক যে জেনারেশন, তাদেরকে যদি একটু প্রশিক্ষণ দেওয়া যায় শর্ট কোর্স 3 মাস 6 মাসের মধ্যে, এটা যদি সংখ্যাটা বাড়ানো যায় দিনে দিনে, তাহলে ভারত কিন্তু আমাদের দিকে যে একটা সমস্যা তৈরি করতে চাই সেই সমস্যাটা একটু চিন্তা ভাবনা করবে। এখন তো হারুম দারুম করে একটা মানে কথা তারা বলে ফেলে। তো যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, পাকিস্তান আমাদের সাথে যুদ্ধ করলেও এখন কিন্তু পাকিস্তান আমাদের সবচাইতে কাছের মিত্র হয়ে যাচ্ছে না, আমরা দেখছি। ঠিক যেমনই ভাবে জাপানের হিরোশিমায় কিন্তু এই আমেরিকা যুদ্ধ করে বোমা ফেলেছিলেন এবং সেই দেশে তারা যুদ্ধ করে মোটামুটি ধ্বংস করে দিয়েছেন। তারপর এই যুদ্ধের পর কিন্তু এখন সবচাইতে কাছের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাপানের। তো এমন অনেকগুলো রাষ্ট্র আছে, পৃথিবীর ইতিহাস অনেক আছে, যে যাদের সাথে যাদের যুদ্ধ করেছে একটি সময় তারাই কিন্তু সবচেয়ে বেশি কাছের বন্ধু, কাছের এলাই হয়। তো সেই জায়গায় পাকিস্তান যেহেতু তাদের যে সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছে, সেই সাহায্যের হাতটা আমাদের নেওয়া দরকার। এবং ভারতের যেই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের দাঁত ভেঙে দেওয়ার জন্য অবশ্যই এই জোট একটি করা দরকার এবং সকল ধরনের যে সামরিক সক্ষমতা এটি বৃদ্ধিতে যথোপযুক্ত ব্যবস্থা করা দরকার। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং ধন্যবাদ বাংলাদেশের যেই বিমান বাহিনীর প্রধান তাকেও। যে তারেক রহমান সাহেব আসার পরেও মানে সেরকম কোনো চেঞ্জ পেলে আমরা আজকেও রাত্র 9টার সময় বাংলাদেশের টাইম, মানে গতকালকে রাত্র 9টার সময় ঢাকায় যুব দলের একটা ছেলেকে, নাকি স্বেচ্ছাসেবক দলের একটা ছেলেকে গুলি করে মেরে ফেলাইছে। তার মধ্যে টুকটাক হচ্ছেই, কমে নেই কিন্তু, তাই না? তো এনিওয়ে, তারেক রহমান আসার জন্য হয়তো আজকে যে রেজাল্টটা আমরা পাইছি, এটা কিছুটা তারেক রহমান ইনফ্লুয়েন্স আছে, তার আগমনে লোকজন খুশি হওয়া, এবং এই জন্য হয়তো ডিফারেন্সটা তো কম হয়েছে। ডিফারেন্সটা হয়তো আরো কম হইতো যদি একটা দুর্ঘটনা না ঘটাইতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেইটে। আপনারা সকাল থেকে শুনছেন অনেকেই, যারা জানেন না তাদের জন্য বলতেছি, ভিপি পদপ্রার্থীর ওয়াইফ, সে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সে বাইরে তার হাজবেন্ডের জন্য প্রচারণা করতেছে, এবং ভদ্রমহিলা নেকাব পইরা হিজাব পইরাই করতেছিল। এটা হয়তো ছাত্র দলের ছেলেদের ভালো লাগলেই ওরা যে তাকে বেশ মানে উত্তপ্ত করতে, তুমি চলে যাও এখানে আসতে, আমি এখানকার স্টুডেন্ট, আমিও তো এই কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি আমার হাজবেন্ডের জন্য প্রচার করছি, তাও গেটের বাইরে এসে আপনি এমন করতেছেন কেন? ওইখানে যখন বাক বিতরণ হচ্ছে তখন যে পুলিশগুলো দাঁড়াইছিল এখানে, তাদের কাছে ব্যাপারটা ভালো লাগে যে একটা মেয়ে মানুষকে উত্তপ্ত করছে কেন ছাত্র দলের ছেলেরা, ওরা যে পুলিশ যে ইন্টারফিয়ার করছে। তারপরে আপনারা জানেন কি হয়েছে, সেই পুলিশকে প্রায় প্রচুর বানাবাড়ি করছে, পুলিশকে প্রচুর বাড়ছে। এই ঘটনাটা কিন্তু সাথে সাথে রাষ্ট্র হয়ে গেছে ইউনিভার্সিটির ভিতরে, এটা একটা বিরাট কাল হয়েছে। তার মানে তারেক রহমান সাহেব ঢাকা শহরে একটা ইলেকশন হচ্ছে, সেইখানে ছাত্র দলের যে উদ্যোক্ত ভাবটা দেখাইছে, এটা যদি না করতো হয়তোবা আরো কম ভোটে হারতো, হয়তোবা জিততেও পারতো। এগুলো ভাবতে হবে ভাই, কারণ কি রাজনীতি তো একদিনের না, রাজনীতি 1 ঘন্টার না, রাজনীতি 1 বছরের না, তাই না? সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।